এবার আটক হলেন আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন, ক্যাপ্টেন তাজ, বদি ও র্যাবের সাবেক মুখপাত্র সোহায়েল। বনানীতে নসরুল হামিদ বিপুল মালিকানাধীন ভবনে অভিযান। সাংবাদিক তাহির হত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা। রাজনীতি করতেই ঢাকা কলেজ শিক্ষার্থী সবুজের মরদেহ জোরপূর্বক নেওয়া হয় বঙ্গবন্ধু এভিনিউতে, বলছে পরিবার। ও কোনো দলীয় না, ওকে আসলে ফাঁসানো হয়ে গেছে, ওকে ব্যবহার করা হয়েছে। অনেক কষ্ট করে ছোট ভাইরে ঢাকা কলেজে পাঠাইছিলাম পড়াশোনা করার জন্য। ছোট ভাই কিছু একটা করবে, তারপর আমি দাঁড়াবো। পুলিশের চাকরি যেন ডিবি হারুনের টাকার খনি। কয়েক বছরেই বাড়ি, গাড়ি, রিসোর্ট সহ গড়েছেন বিপুল সম্পদ। ক্ষমতার অপব্যবহারী হাতিয়ার। যখন দখল করে হারুন সাহেব এখানে, তখন স্টিল দাঁড়ানো ছিল গাড়ি নিয়ে, গাড়ির ভিতরে বসা। ডিবি অফিসে উঠাই নিয়ে বা বিভিন্ন জায়গায় উঠাই নিয়ে মাইট দূর করে লেখা নিয়ে নিত। পরবর্তীতে রাজুকে আবার ওদেরকে দিয়ে হাজিরা দেওয়া হয়েছে। আমাকে বললো যে তুই তোর ফ্যামিলির সাথে কথা বল, তুই যাতে টাকা 5 কোটি টাকা দিয়ে দে, 5 কোটি টাকা দিয়ে দিবার পর তোরে ছেড়ে দিই। দুর্নীতির অর্থ নিজের কাছে রাখছে অনেকে, ব্যাংক ব্যবস্থার বাইরে চলে গেছে 3 লাখ কোটি টাকা। ফেরত আনাই চ্যালেঞ্জ, বলছেন বিশ্লেষকরা। একটু আনসার্টেনিটিস ওভারঅল, এই সব কিছু মিলিয়ে মানুষ ভাবছে তার টাকা তো আবার কালকে কি হয় না হয়, আজকে টাকাটা রেখে দিই। যারা দুর্নীতির সাথে জড়িত ছিল তারা হয়তো পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেক্ষেত্রে তারা টাকাগুলো হয়তো ব্যাংক থেকে উত্তোলন করেছে, এরকম একটা গ্রুপ আছে। ময়মনসিংহে বাড়ছে বিদ্যুৎ বিভ্রাট, শহরের চেয়ে গ্রামে ভোগান্তি বেশি। মাতার বাড়িতে উৎপাদন বন্ধেই সংকট, বলছেন সংশ্লিষ্টরা। আজ রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। নতুন ইতিহাস গড়তে চান টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। আমন্ত্রণ যমুনা নিউজ, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম, চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তাকে রাজধানীর বনশ্রী থেকে আটক করা হয়েছে। রাজধানীর বনানী থেকে সাবেক র্যাবের মুখপাত্র ও নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত এম সোহায়েলকে আটক করা হয়েছে। গুলশান থেকে আটক করা হয়েছে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত তাজুল ইসলামকে। তাদেরকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। কক্সবাজারের আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেফতার করেছে র্যাব। র্যাবের দাবি, রাতে চট্টগ্রাম নগরীর জিইসি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। টেকনাফের একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে। ঢাকায় র্যাব সদর দপ্তর থেকে পরবর্তীতে বিস্তারিত জানানোর কথা বলা হয়েছে। উখিয়া টেকনাফ উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার 4 আসনের সাবেক সংসদ সদস্য তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইয়াবা কারবারির তালিকায় বদি ও তার পরিবারের নাম রয়েছে। রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মালিকানাধীন ভবনে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। মধ্যরাত থেকে প্রিয় প্রাঙ্গণ নামের ভবনটিতে অভিযান শুরু করে তারা। এ সময় ভবনটি ঘিরে রাখে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা। মধ্যরাত থেকে শুরু হওয়া অভিযানটি এখনও চলছে। এরই মধ্যে ভবনের ভেতর থেকে বেশ কয়েকটি ভল্ট জব্দ করা হয়েছে। অভিযানের শুরুতেই সেখানে উপস্থিত হন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন সমন্বয়ক ছাড়াও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নসরুল হামিদের এই বাড়ি থেকে ছাত্র জনতার আন্দোলন দমাতে বিপুল সংখ্যক অর্থের যোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন নূর। এই ঘটনার তথ্য ও প্রমাণ জোগাড় করতেই এই অভিযান বলেও জানান তিনি।
আমরা লক্ষ্য করেছি যে তারা অভিযান চালাতে ব্যাপক গড়িমসি করছে এবং একজন আরেকজনের দিকে ঠেলছে। তাদের যদি আইনের কোনো প্রক্রিয়া থাকে সেটা তো অনুসরণ করে আসবে। তো এইখানে এসে যদি আপনার ইউনো খোঁজে, আপনার এসিল্যান্ড খোঁজে, ম্যাজিস্ট্রেট খোঁজে, তো তার মানে এটা কিন্তু পরিষ্কার যে তারা কোনো এই অপরাধ কিংবা ক্রাইম এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা এই কালক্ষেপণগুলো করছে। দর্শক, জানাচ্ছিলাম অভিযান এখনো চলছে, বনানীতেই রয়েছেন আমার সহকর্মী ফয়সাল মাহমুদ। সরাসরি যেতে চাই তার কাছে। ফয়সাল, অভিযান তো এখনো চলছে, আমরা যেটুকু জানতে পারলাম, নাকি শেষ হয়েছে? কি জানতে পারলেন আমাদেরকে জানাবেন। ইশরাত, অভিযান এখনো চলছে যথারীতি। গত রাত থেকে মধ্যরাত থেকে শুরু হওয়া অভিযান, যেটিতে অংশ নিয়েছে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী, সাথে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মূলত এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি। এবং সেই অভিযান কিন্তু বলা যায় যে মধ্যরাত থেকে চলা এখনো পর্যন্ত তারা ভবনের বেশ কয়েকটি তালায় সেই অভিযানটা পরিচালনা করছেন, যেহেতু পুরো ভবনটি সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর, যার ফলে বেশ কয়েকটি ফ্লোরেই তার নিজস্ব থাকার জায়গা ছিলেন বা তার নিজস্ব ফ্ল্যাট ছিলেন। সেগুলোতেই মূলত বিভিন্ন কয়েকটি তলা হওয়াতে, প্রায় 5 থেকে 6টি তার আলাদা আলাদা ফ্ল্যাট হওয়াতে সবগুলোতেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে, যার কারণে মূলত তাদের কিছুটা সময় লাগছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে কিছুক্ষণ আগে আমরা একজন অফিসারের সাথে কথা বলার চেষ্টা করেছি। তিনি বলছেন যে অভিযান প্রায় শেষের দিকে, এখন তারা আসলে যা জব্দ করেছেন সেগুলোরই হিসাব নিকাশ করছেন। যেমন তারা বলছেন যে বিপুল পরিমাণ টাকা তারা উদ্ধার করে জব্দ করেছেন, সেগুলো তারা গণনা করছেন আসলে কি পরিমাণ টাকা বা কি পরিমাণ জিনিসপত্র তারা সেখানে পেয়েছেন, সেই সবগুলো তারা আসলে হিসেব করছেন। এর পরবর্তীতে তারা সবকিছু জব্দ করার পরেই যেমনটা জানিয়েছেন যে নিচে এসে তারা আনুষ্ঠানিক ব্রিফ করবেন। তবে এখনো পর্যন্ত আমরা আসলে জানতে পারিনি যে কি পরিমাণ জিনিসপত্র বা টাকা পয়সা সেখান থেকে জব্দ করেছেন। যদিও এর আগে আমরা শুনেছি বাড়ির ভেতর থেকে বেশ কয়েকটি বোল্ট বা লকার আমরা শুনতে পেরেছি যে তারা আসলে অনেকে সরিয়ে নিয়েছেন। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বলা যায় যে আমাদের কাছে সেরকম কোনো তথ্য নেই কখন নাগাদ শেষ হবে আর কি পরিমাণ টাকা বা জিনিসপত্র সেখান থেকে জব্দ করা হয়েছে। ইশরাত, পরবর্তী কোনো তথ্য থাকলে আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। ধন্যবাদ ফয়সাল আপনাকে। আন্দোলনে নিহত সাংবাদিক তাহির জামান প্রিয়র মা রাজধানীর নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলা করেছেন, যেখানে আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আরও 7 জনকে। চলমান আন্দোলনে মাঠেই ছিলেন সাংবাদিক তাহের জামান প্রিয়। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় তখন একটি গুলি ভেদ করে যায় তার মাথার ঠিক পিছন দিয়ে। সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়েন সাংবাদিক তাহের। এই ঘটনায় মঙ্গলবার বেলা 11টায় তার পরিবার ও বন্ধুরা নিউ মার্কেট থানায় মামলা করতে যায়, কিন্তু দিন পেরিয়ে গেলেও পুলিশ মামলা না নেয় তারা থানায় বিক্ষোভ শুরু করে। তাহেরের স্বজনদের অভিযোগ, মামলার জবানবন্দিতে নিউ মার্কেট থানার তখনকার ওসি আমিনুল ইসলাম ও ডিএমপির নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার রেফাতুল ইসলামের নাম থাকায় পুলিশ মামলা নিতে দেরি করে। রংপুর থেকে আসছে একজন মা, তার কি, এবং সে নিজে ক্যান্সার আক্রান্ত, 12টা ঘন্টা অসুস্থ হয়ে পড়ছে। উনি দেখেন এখানে উনি পড়ছে, তারপরে হচ্ছে ওনাদের টনক নড়ে নাই। রেফাতুল ইসলাম আসলে কোনোভাবেই মামলাটি হতে দিচ্ছিলেন না বলেই তদন্ত ওসি যে ভারপ্রাপ্ত মাহমুদ ভাই, তাকে আসলে এখান থেকে আমরা বিশ্বাস করি যে সরিয়ে দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের সাথে যারা সরাসরি জড়িত, এমনকি হত্যাকাণ্ডে যারা মদতদাতা, নির্দেশদাতা, এদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে এই ধারাগুলোর মাধ্যমে। আমার যতদূর মনে পড়ে যে ঠিক প্রথম আওয়াজটা শোনার সাথে সাথে আমি ঘুরে তাকালাম এবং দেখলাম যে পাশে দাঁড়ানো একজন জাস্ট মাথার পেছন থেকে কি ফিনকি দিয়ে রক্ত বের হলো এবং পড়ে গেল। তবে থানায় কোনো তদন্ত কর্মকর্তা না থাকায় মামলা নিতে বিলম্ব হয়েছে দাবি পুলিশের। গরিমসির কারণ কি সেটা আমরা খুঁজে দেখব, কী কারণে এত গরিমসি করলো, কেন নিল না। কারণ হচ্ছে থানায় কোনো অভিযোগ আসলে সেটা মামলা রুজু করার মতো ইনগ্রেডিয়েন্ট, ন্যূনতম ইনগ্রেডিয়েন্ট যদি থাকে তাহলে মামলা রুজু করতে হবে, এটাই হলো আইনের স্পিরিট। আমরা সেটা দেখব যে কেন রুজু করা হলো না। দীর্ঘ 13 ঘন্টা প্রতিবাদের পর মামলা নিতে রাজি হয় পুলিশ। পরে রাত 12টার দিকে মামলা দায়ের করা হয়। মামলার বাদী তাহেরের মা শামসিয়ারা জামান। সঠিক বিচার পাওয়ার জন্য যতদূর যাওয়া লাগবে ততদূর যাব, সবাইকে নিয়ে। কারণ এই কাজগুলো একা হয় না, আমার ছেলেরা, এদের এখন যুদ্ধে যাওয়ার সময়,
অতএব এদেরকে সঙ্গে নিয়েই কিন্তু আমাদেরকে এই জায়গাটাতে পরিবর্তন আনতে হবে। মামলার জবানবন্দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 7 জন এবং অজ্ঞাত 30 থেকে 40 জন পুলিশ ও বিজিবি সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিবহন শ্রমিক জনি হত্যার ঘটনায় শেখ হাসিনাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত জনির বাবা ইয়াসিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, আবদুল্লাহ আল কায়সার সহ 187 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 120 জনকে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, গত 20 জুলাই আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে মারা যান জনি। রংপুরে গুলিতে রাজমিস্ত্রি সাজ্জাদ হোসেন নিহতের ঘটনায় শেখ হাসিনাকে আসামি করে মামলা হয়েছে। স্ত্রী জিতু বেগম হত্যা মামলা করেছেন। মামলায় শেখ হাসিনা ছাড়াও তার বোন শেখ রেহানা, সাবেক সেতুমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ 57 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত 300 জনকে আসামি করা হয়েছে। সাংবাদিক নির্যাতনের অভিযোগে কুমিল্লা 6 আসনের সাবেক এমপি আকম ও বাহাউদ্দিন সহ 3 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও 150 জনকে আসামি করে মামলা হয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন সময় টিভির কুমিল্লার প্রতিনিধি বাহারউদ্দিন রায়হান। দুপুরে আমলি আদালত 1-এর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্বাস উদ্দিন মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তভার দেন। এবার রিমান্ডে নেওয়া হলো আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনিকে। রাজধানীর মোহাম্মদপুর থানায় দোকানি আবু সায়েদ হত্যা মামলায় দীপু মনির 4 দিন এবং সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়ের 5 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। বিকেলে তাদের সিএমএম কোর্ট আদালতে নেওয়া হলে আইনজীবীরা বিক্ষোভ করেন। এজলাসে হয় হট্টগোল। পরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন তাদের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, ভিকটিমকে হত্যার ঘটনার বিষয়ে আসামিরা জ্ঞাত। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন ও জড়িত আসামিদের তথ্য সংগ্রহ করার জন্য দীপু মনি ও আরিফ খান জয়ের 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। সোমবার রাতে রাজধানীর বাড়িধারা থেকে ডাক্তার দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আরিফ খান জয়কে। এদিকে চাঁদপুরে দীপু মনির বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে। দীপু মনি তিনি এই যে ছাত্র জনতার যে আন্দোলন, এই আন্দোলনের সঙ্গে দমন করার জন্য যে হত্যাযজ্ঞ হয়েছিল এটার সঙ্গে সে জড়িত এবং প্রত্যক্ষভাবে সে বিভিন্ন ঘটনার সঙ্গে সে জড়িত এবং সরকারের বিভিন্ন অপকর্মের সঙ্গে সে জড়িত। আসামিপক্ষে আইনজীবী তিনি এই মামলার আসামিদের পক্ষে রিমান্ড বাতিল পূর্বক জামিনের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত বিগত দুই পক্ষের শুনানির পর এই আসামিদেরকে রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের চাকরি করে যেন টাকার খনি পেয়েছিলেন ডিবি হারুন নামে পরিচিত হারুনুর রশিদ। কয়েক বছরে মালিক বনে গেছেন রাজধানীর 1/2 শতাধিক প্লট, ফ্ল্যাট, বাড়ির। গাজীপুরে কয়েকশো বিঘা জমি, রিসোর্ট সহ ব্যবসা প্রতিষ্ঠানের। শেখ হাসিনা সরকারের প্রভাব খাটিয়ে পরিবারের নামেও বিদেশে গড়েছেন শত শত কোটি টাকার বাড়ি, গাড়ি আর ব্যবসা বাণিজ্য। ক্ষমতার অপব্যবহারের নজির স্থাপন করা ক্ষমতাধর হারুন এখন আত্মগোপনে। বিজারের তোলা ছবিতে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। উত্তরার ব্যস্ততম 3 নম্বর সেক্টরে সড়কের সাথে একতলা বাড়িটি এনায়েতুল্লাহ খোরাসানির। 78 সালে কেনার পর থেকে 9 নম্বর সেক্টরের এই প্লটটিতেই বসবাস করতেন পরিবার নিয়ে। মহিলার তো স্বামী মারা যাওয়ার পরে মহিলা বিক্রি করে গেছে, আমরা শুনছি যেটা, আচ্ছা লোকের মুখ থেকে যেটা শুনছি। এনায়েতুল্লাহ মারা গেলে তার স্ত্রী একা থাকার সময় বাড়িটি নজরে আসে ডিবি হারুনের। সেই বাড়িটি তাদের কাছ থেকে জোর করে লিখে নেওয়া এবং রাতের আধারে তাদের সমস্ত মালামাল কাভার্ড ভ্যানে করে তুলে রাজধানীর সদরঘাট এলাকায় রাতের আধারেই ফেলে দিয়ে আসা হয় বলে পরিবারের লোকজন অভিযোগ করেছেন। জোর করে বের করে দেওয়ার পর থেকে ছেলের বাসায় উঠেছেন এনায়েতুল্লাহর স্ত্রী। আম্মা বললে এই ব্যাপার, তখন আমরা দৌড়ে গেলাম, দেখলাম ট্রাকের মধ্যে মাল উঠেছে, আমাদের কোনো কিছু কথা বলতে দিল না, এক্ষুনি বেরিয়ে যাও। তো অনেক আমরা তো 3-4 জন ছিলাম, আম্মাকে নিয়ে, আম্মা তো অসুস্থ, তো ওনাকে দেখবো নাকি আমরা ফাইট করার মতো সেরকম তো আমাদের কোনো ক্ষমতা ছিল না। তো সবাই ছেলে বাচ্চা সব গান গুনস নিয়ে অস্ত্র নিয়েছিল, তো আমরা ভয় ওখান থেকে বেরিয়ে গেলাম।
বাড়িটি দখলের জন্য মিথ্যা জালিয়াতি মামলা সাজানো হয়। টাকার বিনিময়ে এই মামলাটি করেছিলেন আলমগীর কবির নামের এই যুবক। অবৈধ দখলদার হিসেবে এই বাড়িতে বসবাস করতেছে এবং সে তিতাস গ্যাসের মিটার রাজুকের কাগজপত্র টেম্পার করে সে করছে, এই বাড়িতে বসবাস করতেছে এবং এই রাজুকের কাগজপত্র টেম্পার করে সে এখানে মিটার নামাইছে। এইগুলোর জন্য একটা মামলা করার জন্য আমারে বলছে। সে যখন দখল করে হারুন সাহেব ওইখানে তখন স্টিল দাঁড়ানো ছিল, গাড়ি নিয়ে গাড়ির ভিতরে বসা ছিল। এরকম কতগুলো প্লট আমার জানা মতে মানে ওদের প্লট এই উত্তরাতেই প্রায় 40টার মতো প্লট আছে। মানে আমি এগুলো চিনি আর কি। এগুলো সবগুলা প্লটই মনে করেন যে দখল করে নিচ্ছে এবং যে প্লটগুলোর মধ্যে মনে করেন যে একটু ঝামেলা আছে, মালিক বাইরে থাকে বা মালিক মারা গেছে, অন্য মানে মালিকের আত্মীয় স্বজন দখল করে আছে, ওদেরকে টাকা পয়সা দিয়ে উঠায় নিয়ে ডিবি পয়সা উঠায় নিয়ে বা বিভিন্ন জায়গায় উঠায় নিয়ে মাইট দূর করে লেখা নিয়ে নিত, পরবর্তীতে রাজুকে আবার ওদেরকে দিয়ে হাজিরা দেওয়া হইত। একই সেক্টরে 7 নম্বর রোডের 5 নম্বর প্লটটি হারুনের শ্বশুরের নামে। 10 কাঠার ওপর 10 তলা মার্কেট তুলে ভাড়া দেয়া। দেখভাল করেন হারুনের মামা হিসেবে পরিচয় দেয়া জাহাঙ্গীর। ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে মার্কেট ভবনের অফিস বন্ধ। ভেতরে কেউ আছেন? লেকপাড়ে 20 নম্বর সড়কের আলিশান 6 তলা বাড়িটি গেস্ট হাউস হিসেবে ভাড়া দেওয়া হয় ওই জাহাঙ্গীর মামার তত্ত্বাবধানে। মালিকের নাম বলতে পারেন না? নাম্বার আছে? দুটি ভবন পরেই আলিশান আরেকটি 10 তলা বাড়ি। টপ ফ্লোরে পরিবার নিয়ে থাকতেন হারুনুর রশিদ। প্রায় ফাঁকা পড়ে আছে লেকপাড়ের এই বাড়িটিও। ওই গন্ডগোলের পরের থেকে চলে গেছে সবাই। চলে গেছে। তারা কি ভাড়াকে হারুন সাহেবকে দিত? হারুন সাহেবের বাড়ি কিনা সেটা আমি জানি না, কারণ আমি কোম্পানি সিকিউরিটি। 5 তারিখে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর অর্থাৎ সন্ধ্যার পর থেকেই তার নিরাপত্তার দায়িত্বে থাকা যে পুলিশ কনস্টেবলরা ছিলেন তারাও এই বাড়ি ছেড়ে চলে যান। উত্তরা এবং আশপাশের এলাকায় এই ধরনের কমপক্ষে 40টি বাড়ি এবং প্লটের সন্ধান পেয়েছি আমরা, যেগুলো বিভিন্ন নামে বেনামে হারুনুর রশিদের দখলেই ছিল। ঢাকার অদূরে গাজীপুরের শিল্প প্রতিষ্ঠান মালিক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক নেতাদের জিম্মি করে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ আছে হারুনের বিরুদ্ধে। জেলার এসপি থাকা অবস্থায় প্রভাব খাটিয়ে রিসোর্টের মালিক হয়েছেন, জমি দখল করেন। শ্রীপুরের সবুজ পাতা নামের বিলাসবহুল রিসোর্টটি হারুন করেছেন খালা মিনারা বেগমের নামে। তার নামেই বিদ্যুৎ বিল পরিশোধ হয়। আরও একাধিক বিলাসবহুল রিসোর্টের শেয়ারের মালিকানা স্বজনদের নামে করিয়েছেন বলেও অভিযোগ আছে হারুনের বিরুদ্ধে। আমাকে বললো যে তুই তোর ফ্যামিলির সাথে কথা বল, তুই যাতে টাকা 5 কোটি টাকা দিয়ে দে, 5 কোটি টাকা দিয়ে দিবার পর তোরে ছেড়ে দিব। আমি বললাম 5 কোটি টাকা দেওয়া হবে আমার নাই, আমার কাছে 5 কোটি টাকা নাই। তখন হয়তো আমার সেট সম্পদ বিক্রি করলে 5 কোটি টাকা হবে, আমার এই সময়টুকু তো দিতে হবে 5 কোটি টাকা দেওয়ার মতো। হারুনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। সেখানে হাওড়ে গড়ে তুলেছেন বিলাসবহুল প্রেসিডেন্ট রিসোর্ট। সারা দেশে আলোচিত এই প্রেসিডেন্ট রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দেখভাল করেন হারুনের ভাই ডক্টর শাহরিয়ার। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। জনগণের অভ্যুত্থানে 5 আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা, তবে তার দেশত্যাগের পরেও থামেনি গুলিবর্ষণ। ওই দিনও প্রাণ যায় শতাধিক সাধারণ মানুষের, যার বড় একটি অংশই তরুণ। স্থায়ী পঙ্গুত্ব বরণ করেছেন বহু তরুণ, তবুও কোনো ক্ষোভ নেই তাদের। প্রত্যাশা একটাই, জাতি যেন তাদের ভুলে না যায়। সুমাইয়া ঐশীর রিপোর্টে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন SRS আলী। শেখ হাসিনা পালালেন। অবশেষে ক্ষান্ত হওয়ার কথা ছিল মাসব্যাপী চলা হত্যাযজ্ঞ আর নৃশংসতার। কিন্তু 5 আগস্ট জনগণের বিজয় মিছিলেও চলেছে গুলি। শুধু এই দিনই ঝরেছে 111টি তাজা প্রাণ, পঙ্গু হয়েছে কয়েকশো তরুণ। রাজধানীর পঙ্গু হাসপাতালেও এখনও চিকিৎসা চলছে আহত শিক্ষার্থীদের। তাদেরই মধ্যে একজন আল আমিন। 9ম শ্রেণীর এই ছাত্র দেশ বাঁচাতে গিয়ে হারিয়েছে পা। আমরা বিজয় মিছিল নিয়ে বেড়াইছি। এখন দুপুর 2টার দিকে আমরা বিরাক ভার্সিটির ওখান থেকে ওই থানা গলিতে ঢুকছি। ঢুকার পর ওখান থেকে পুলিশ, অনেকগুলো পুলিশ ছিল, ওরা ছিটাগুলি করতেছিল। আমি বসেছিলাম, উঠে দাঁড়ায় পিছন ফালি উঠে দাঁড়ায় আমি দৌড় মারবো। সেই সময় গুলিটা এসে আমার পায়ে এই মানে অপর সাইডে পিছন দিয়ে ঢুকে সামনে দিয়ে বের হয়ে যায়। পা হারিয়েও কোনো ক্ষোভ নেই লড়াকু এই তরুণের। দেশের জন্য যদি প্রয়োজন হয় আমি আবার নামবো,
তাতেও সমস্যা নাই, আমার একটা পাও হারাইছে, আমি আরেকটা পাও দেবো। কিন্তু যারা এই পাও হারাইছে, আমার একটাই অনুরোধ যে সরকার যেন তাদের পাশে দাঁড়ায়। আলামিনের বাবা মায়েরও নেই ছেলের পা হারানোর আফসোস, তবে হয়তো আর একটু আগে হাসপাতালে পৌঁছাতে পারলেই ঠেকানো যেত অঙ্গহানি। আমি শুধু ডাক্তার ইউনূসকে এইটাই অনুরোধ জানাবো, স্যারকে আমি এইটাই বলবো যে স্যার এদেরকে যেন রাস্তায় বসে ভিক্ষে করে না খাওয়া লাগে। ওরা বললো যে 6 ঘন্টার মধ্যে যদি ওর এখানে আনা যেত তাহলে ওর পাটা রাখা যেত সম্ভব হতো। আবার একটু মন খারাপ বলে পোলাই বলে, আমি পোলা হয়ে গেছি, বাবু তোমার মন খারাপ করো, তোমার মন খারাপ করো। আমি বললাম না বাবা। এদিকে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে তামিম। 8ম শ্রেণীর ছাত্র তামিমকে নিয়ে সেদিন বিজয় উদযাপনে বেরিয়েছিলেন মামা। তিনি নিজে অক্ষত ফিরতে পারলেও গুলিবিদ্ধ হয়ে কাটা পড়েছে তামিমের একটি পা। 5 তারিখে যখন আমরা বের হই, আমার বাবা, আমি, ও বের হয়, তো আমরা জাস্টিফাই করছি তখন যে কিছুই হবে না, কেননা সে তো পদত্যাগ করেই গেছে। তখনই হঠাৎ করে 15 থেকে 20 জন মানে পুলিশ এসেই মানে হঠাৎ করে গুলি করা শুরু করে। এত আত্মত্যাগ, এত দেশপ্রেম, এত সাহস কোথায় পেল ওরা? এত আহাজারি, কষ্ট আর হারানোর বেদনা শেষ পর্যন্ত পূর্ণতা পাবে তো? কারো হাত নেই, কারো পা নেই, আবার কেউ বা বরণ করেছে চির অন্ধত্ব। তবে তার জন্য ক্ষোভও নেই এই লড়াকু সৈনিকদের। তবে একটাই মাত্র প্রত্যাশা, এই রাষ্ট্র, এই জাতি, এই দেশ তাদেরকে যেন ভুলে না যায়। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলীর লাশ নিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগ রাজনীতি করেছে বলে অভিযোগ তুলেছেন তার বড় ভাই। তার দাবি 16 জুলাই সায়েন্স ল্যাব এলাকায় নিহত সবুজ ছাত্রলীগের কেউ ছিল না। জোরপূর্বক মরদেহ নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধু এভিনিউতে জানাজার জন্য, জানাচ্ছেন আখলাকুস সাফা। ঘটনাটি 16 জুলাইয়ের। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা অবরোধ করে বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা। দুপুর 1টার দিকে তাদের সাথে সংঘর্ষ শুরু হয় পুলিশ ও ছাত্রলীগের। এক পর্যায়ে পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। নিহত হন 2 জন। নিহতদের একজন সবুজ আলী, পড়তেন ঢাকা কলেজে পরিসংখ্যান বিভাগে। ছাত্রলীগ তাকে নিজেদের কর্মী দাবি করে জানাজার আয়োজন করে বঙ্গবন্ধু এভিনিউতে। সেই সবুজের পরিবার এখন জানাচ্ছে অন্য কথা। আসলে এটা ছাত্রলীগও না, ও কোনো দলীয় না, ওকে আসলে ফাঁসানো হয়ে গেছে, ওকে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ বোকাশোকা। আসলে সবুজ ঢাকা কলেজের প্রত্যেকটা স্টুডেন্টের কাছে শুনবেন অনেক সহজ সরল ছিল। আওয়ামী লীগের করা ওই জানাজায় ছিলেন ভাই নুরুন নবী। তাহলে তিনি কেন তখন বলেননি? আমাকে বলতে বলছিল যে সবুজ ছাত্রলীগ, আমি না আসলে বলি নাই। আমি বারবার বলতেছি ভাই দেখেন আমার ছোট ভাইকে নিয়ে যাই, কিন্তু লাশ নিয়ে রাজনীতি করেন না ভাই, আমি নিয়ে যাই ছোট ভাইকে। সবুজ নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে নিউ মার্কেট থানায়। কোনো কপিও আমাদের কাছে নাই, ওনারা বলছে এটা সরকারবাদী মামলা হবে, ওইভাবে মামলাটা আছে। আমরা এখন পর্যন্ত কোনো কাগজপত্র কোনো কিছু দেখতে পারিনি মামলার নথি। সবুজকে লজ্জা স্থানে আঘাত করে মারা হয়েছে ভাই। যখন লজ্জা স্থানে আঘাত করা হয়েছে, সবুজের পা দুটো পোকরা লেগে গেছে ব্যথায়। মানে এমনভাবে মারছে সেটা মর্মান্তিক মারা, এটা আসলে মানুষের কাজ না ভাই। নীলফামারীর সবুজ ঢাকায় পড়াশোনার পাশাপাশি পরিচয় আড়াল করে রিকশা চালিয়ে মেটাতেন পরিবারের খরচ। তার চাকরির জন্য বড় আশায় অপেক্ষা করছিল পরিবার। অনেক কষ্ট করে ছোট ভাইরে ঢাকা কলেজে পাঠাইছিলাম পড়াশোনা করার জন্য, ছোট ভাই কিছু একটা করবে তারপর আমি দাঁড়াবো, কিন্তু ছোট ভাই ওরা আমার ভাইকে মারে না, পুরো ফ্যামিলিটাকে মারছে ভাই। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে অযৌক্তিক বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক। বলেছেন পরীক্ষা ছাড়া মেধার মূল্যায়ন হতে পারে না। সমন্বয়ক মন্ত্রণালয় ও বোর্ড কর্মকর্তাদের সচিবালয়ের কক্ষে আটকে রেখে এই সিদ্ধান্ত আদায় করা হয়েছে বলে জানান সমন্বয়ক হাসনাত। কথায় কথায় দাবি নিয়ে সড়ক বন্ধকারীদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেন সার্জিস। এদের আইনের আওতায় আনার দাবি তাদের। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই সড়কে প্রধান উপদেষ্টার বাসভবন অথবা সচিবালয়ের সামনে নানা দাবিতে সোচ্চার বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠানের কর্মীরা। অনেকেই অবস্থান নিচ্ছেন রাজপথে, এমনকি সরাসরি ঢুকে যাচ্ছেন সচিবালয়ের ভেতরেও। এতে বিশৃঙ্খলার পাশাপাশি তৈরি হচ্ছে নিরাপত্তা ঝুঁকিও। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও। বলছেন দাবিগুলো মেটাতে সরকারকে সময় দিতে হবে খানিকটা।
আপনি যদি আমাদের কাছে না আসেন কিংবা সরকারের কাছে না যান কিংবা লিগ্যাল অ্যাপ্রোচে না যান, আমরা ধরে নিব আপনারা রাইট ওয়েতে যাওয়ার মানসিকতা ধারণ করেন না, আপনাদের কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে। রাষ্ট্রকে সময় দিন, অন্তত আগামী 1 বছরের মধ্যে আমাদের যে ক্ষতগুলো রয়েছে সেগুলো রেকটিফাই করে আমরা একটি নতুন পথের দিকে এগিয়ে যেতে পারবো। এই ধরনের রাষ্ট্রবিরোধী আমাদের যে স্টেটের যে ফাংশনসগুলো রয়েছে, এই ফাংশনসগুলিকে যারা বিতর্কিত করতে চায় তাদেরকে সুবিধাভোগী হিসাবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অবশ্যই আহ্বান জানাবো। রাতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল পরিদর্শনে গিয়ে কথা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। এ সময় তারা সচিবালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিশৃঙ্খলা তৈরির সমালোচনা করেন। অযৌক্তিক মনে করেন পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে। পুরো মপটি নিয়েই তারা 18 তলায় উঠে যান। 18 তলায় উঠে গিয়ে আমাদের যে মাননীয় সচিব মহোদয় রয়েছেন তার রুম তারা অবরুদ্ধ করে, এবং সেখানে ঢাকা বোর্ডের যিনি চেয়ারম্যান ছিলেন এবং আন্ত বোর্ডের যিনি চেয়ারম্যান এবং আমি সহ সবাইকে তারা অবরুদ্ধ করে। আজকে যে ডিসিশনটি এসেছে এটি আমাদের জায়গা থেকে মনে হয়েছে এটি একটি যৌক্তিক ডিসিশন নয়। সমন্বয়করা বলেন হাসপাতালগুলোতে দুর্নীতির চক্র তৈরি হয়েছে, মুমূর্ষ রোগীকে পুঁজি করেও চলে ব্যবসা। যেটি হচ্ছে আপনার জায়গা থেকে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের 25 জেলা প্রশাসককে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের প্রত্যাহার করা হয়। পাশাপাশি একই আদেশে তাদেরকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়। প্রত্যাহার হওয়ার তালিকায় রয়েছেন ঢাকা, সিলেট, রংপুর, কক্সবাজার, চট্টগ্রাম, গাজীপুর, ময়মনসিংহ, কুমিল্লা, হবিগঞ্জ, মাগুরা, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, নোয়াখালী, মৌলভীবাজার, ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট, চাঁদপুর, খুলনা ও গোপালগঞ্জের ডিসি। দেশের সব বেসরকারি স্কুল ও কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিদের অপসারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের নতুন দায়িত্ব পেয়েছেন বিভাগীয় কমিশনার, ডিসি, ইউএনওরা। বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে সভাপতি অপসারণ হলেও কমিটির অন্যান্য সদস্যরা নিজ নিজ পদে বহাল থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধান 2024-এর 68 অনুযায়ী সভাপতি পদে থাকা সবাইকে অপসারণ করা হয়েছে। এক্ষেত্রে উপজেলা পর্যায়ে ইউএনও, জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনাররা তার প্রতিনিধির মাধ্যমে দায়িত্ব পালন করবেন। ব্যাংকের বাইরে চলে গেছে বড় অঙ্কের টাকা। সংঘাত এবং অনিশ্চয়তায় নিজের কাছেই টাকা রেখে দিয়েছেন বিপুল সংখ্যক গ্রাহক। ব্যাংক ব্যবস্থার বাইরে থাকা অর্থের পরিমাণ 3 লাখ কোটি টাকার বেশি। অভিযোগ আছে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ ব্যাংক থেকে নিরাপদ স্থানে রেখেছেন কেউ কেউ। অনেকেই আবার বিপদের আশঙ্কায় নিজের কাছেই সংরক্ষণ করেছেন অর্থ। বিশ্লেষকরা বলছেন ব্যাংক থেকে তুলে নেওয়া অর্থ আবার ফিরিয়ে আনাই হবে বড় চ্যালেঞ্জ। এরই মধ্যে 3 দফায় টাকা উত্তোলনের সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। টাকা এখন নিজের কাছেই নিরাপদ, তাই ব্যাংক থেকে টাকা তুলে ঘরেই রেখেছেন বিপুল সংখ্যক গ্রাহক। থমথমে অবস্থায় ব্যাংক ব্যবস্থার বাইরে চলে গেছে বড় অঙ্কের টাকা। বলা হচ্ছে দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা ব্যাংক থেকে তুলে নিজের কাছে নিয়েছেন কেউ কেউ। গেল 16 আগস্ট মোহাম্মদপুরের বাবর রোডে এক সচিবের বাসা থেকে উদ্ধার হয়েছে 3 কোটি টাকা। ব্যাংক থেকে টাকা তুলে ঘরেই সংরক্ষণ করেছিলেন এই সাবেক সচিব। হিসাব বলছে গেল জুন মাস শেষে ব্যাংক ব্যবস্থার বাইরে চলে যায় 3,21,000 কোটি টাকা। 6 মাসের ব্যবধানে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ বেড়েছে 43,000 কোটি টাকা। গেল জুলাই মাসের মাঝামাঝি সময়ে অস্থিরতা শুরু হলে ব্যাংক থেকে টাকা তোলার পরিমাণ বেড়ে যায় কয়েক গুণ। মানুষের এক্সপেন্স বেড়ে গেছে এবং ব্যাংকগুলোর উপরে সমস্যা, একটু আনসার্টেনিটিস ওভারঅল, এই সব কিছু মিলিয়ে মানুষ ভাবছে তার টাকা তো আবার কালকে কি হয় না হয়, আজকে টাকাটা রেখে দিই কেন, আমি যদি আগামীকাল ব্যাংক আবার বন্ধ হয়ে যায়, এই সব কিছু মাল্টিপল কারণে কিন্তু এইটা আমরা দেখতে পাচ্ছি। অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ সরিয়ে ফেলেছেন অনেকেই। টাকা তুলে বিদেশি মুদ্রায় রূপান্তর করে পাচারও করেছে কেউ কেউ। আমাকে ধরবে তুমি কেওয়াইসি না করে টাকা অ্যাকাউন্ট ওপেন করলে কি হবে, টাকা নিলে কি হবে। সো ব্যাংকগুলোর উপর দায়িত্ব অনেকটা বর্তে যায়। সেই জন্য কিন্তু অনেক সময় যে হয় যে কালো টাকা যেগুলো, সেগুলো যেমন ধরেন কেউ করছে সেটা কিন্তু আসলে আপনার ঘরে থেকে যাচ্ছে, সেটা কিন্তু ব্যাংকে ওইভাবে আসে না।
তখন তারা করে কি ধরেন এগুলো নিয়ে হয়তো ফরেন কারেন্সি কিনে রাখে, যাতে করে হয় কি আপনার ওই হোল্ডিং এর যে ক্যাপাসিটি তারা বাড়ায়, আপনার ওই লোকাল কারেন্সিকে ফরেন কারেন্সি করে বাড়ায়, এই আর কি। পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংক থেকে টাকা তোলায় নিয়ন্ত্রণ আনা হয়েছে। এখন দিনে সর্বোচ্চ তোলা যাবে 3 লাখ টাকা। বলা হচ্ছে ব্যাংকের বাইরে থাকা অর্থের গন্তব্য খুঁজে বের করা দরকার। যেসব অন্যায় অবিচার এবং যারা দুর্নীতির সাথে জড়িত ছিল তারা হয়তো পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেক্ষেত্রে তারা টাকাগুলো হয়তো ব্যাংক থেকে উত্তোলন করেছে, এরকম একটা গ্রুপ আছে। বড় বড় অঙ্কের টাকা, এরা সবই হচ্ছে দুর্নীতিবাজদের টাকা, এবং তারা বাসায় বা কোনো জায়গায় এটা লুকিয়ে রাখছে যাতে করে ধরা না পড়ে এবং পারলে সময় বুঝে পালিয়ে যেতে পারে, এবং হুন্ডির মাধ্যমে হয়তো পাচারও করতে পারে। সেটা 1000 টাকার ব্যাংক নোট নিষিদ্ধ করার পথে হাঁটছে না কেন্দ্রীয় ব্যাংক, তবে কালো টাকার বিরুদ্ধে শুরু হতে পারে অভিযান। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ময়মনসিংহে বাড়ছে বিদ্যুৎ বিভ্রাট। শহরে তুলনামূলক বিদ্যুৎ ভালো পাওয়া গেলেও গ্রামে রাত নামলেই শুরু হয় ভোগান্তি। ঘন্টার পর ঘন্টা থাকে না বিদ্যুৎ। সংশ্লিষ্টরা বলছেন 10 আগস্ট মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় এই সংকট। চাহিদার তুলনায় সরবরাহ কম। কর্তা ব্যক্তিরা জানিয়েছেন দ্রুত পরিস্থিতির উন্নতি হবে। গৃহিণী উষারানী দাস গরমে অস্থির সন্তানকে নিয়ে বের হয়ে এসেছেন সড়কে, কারণ দীর্ঘক্ষণ নেই বিদ্যুৎ। পরিবারের অন্য সদস্যদেরও একই হাল। কষ্ট খুব, বাচ্চা শরীর গাইমা জল পড়তে থাকে। কারেন্টে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে গা, ওখানে কারেন্ট গেলে গাই মানে শরীর অস্থিরতা ভাব হয়ে যায়। মোমবাতি জ্বালিয়ে বেচাকেনা করছেন দোকানি। নিভু নিভু আলোকে কাজে লাগিয়ে বসেছে আড্ডাও। মুক্তাগাছা উপজেলার চক নারায়ণপুর গ্রামে দেখা যায় সাধারণ মানুষের এমন চিত্র। গ্রাম এলাকা, আগে কারেন্ট ছিল না, আমরা হারিকেন কুপি পাতি জ্বালিয়ে চলতাম। এখন হয়েছে, এখন তার ওটার পর জ্বালাই। এখন কারেন্ট না আসলে মরতে ভালো লাগে না। বুঝলাম মনে গাইমিয়া বিছনামে তাড়া হয়ে যা, ঘুমার হয় না, কারেন্ট থাকে না, কি করবো? বিছুন বাতাস এত পারুন যা, বিছুন বাতাস আর শৈল গামে এমনি। জেলার সব কয়টি উপজেলার চিত্র এমনই। শহর এলাকায় লোডশেডিং সহনীয় হলেও গ্রামে ভোগান্তি চরমে। সমস্যার দ্রুত সমাধান চান তারা। এই চলে গেল 1 ঘন্টা, তো মিনিমাম 1 ঘন্টার পরে আসে, কিন্তু আবার কোনো কোনো সময় দেখা যায় 2 ঘন্টা 2.5 ঘন্টাও চলে যায়। বর্তমানে নতুন সরকার, এর জন্য আমরা চাইতেছি যে না, এটা আসলে অতি দ্রুত আর কি সমস্যা যেন শেষ হয় আর কি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় ময়মনসিংহ অঞ্চলের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা। গ্রাহক অন্তত 50 লাখ। এর মধ্যে পিডিবির গ্রাহক কমপক্ষে 13 লাখ, বাকি 37 লাখ পল্লী বিদ্যুতের। প্রশ্ন, গ্রাহকের ভোগান্তি কবে নাগাদ কমবে? ময়মনসিংহ ভিতরে অঞ্চলে 6টা ডিস্ট্রিক্ট, 6টা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা 1300 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের টোটাল ডিমান্ড। তো সেই ক্ষেত্রে আমরা 1300 মেগাওয়াটের মধ্যে পাচ্ছি না, আমরা 950 মেগাওয়াটের মধ্যে পাচ্ছি। এটা হঠাৎ করে হয়ে গেছে, যেমন টেম্পারেচার বেড়ে গেছে, আর আমাদের ওই যে মাতারবাড়ি একটা পাওয়ার স্টেশন টেকনিক্যাল কারণে বন্ধ আছে। আশা করি 2-1 দিনের মধ্যে ইমপ্রুভ হবে এবং সমাধান আশা করতেছি আমরা। ময়মনসিংহে পিক আওয়ারে গ্রাহক চাহিদা 1550 মেগাওয়াট এবং অফ পিকে 1350 মেগাওয়াট। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। টানা কয়েকদিনের বৃষ্টিতে খাগড়াছড়ির নদ নদীর পানি বেড়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। তলিয়ে গেছে নিম্নাঞ্চল। জলাবদ্ধতায় ভোগান্তিতে মানুষ। এ বিষয়ে আরও জানবো আমার সহকর্মী শাহরিয়ার ইউনুস সেখানে রয়েছেন। শাহরিয়ার, এখনও বৃষ্টিতে হচ্ছে কিনা সেখানে, বা জলাবদ্ধতায় মানুষের ভোগান্তির চিত্র তো আপনি দেখছেন, আমাদেরকে জানাবেন। ইশরাত, ভালো সংবাদ হচ্ছে গত 3 দিনের যে বৃষ্টিপাত সেটি আজকে সকাল থেকে তেমন একটা দেখা যায়নি, অর্থাৎ যে মেঘাচ্ছন্ন আকাশ ছিল সেটি আজকে সকাল থেকে আমরা অনেকটা পরিষ্কার দেখতে পাচ্ছি। সূর্য উঁকি দিচ্ছে সেই বিষয়টা আমরা বলতে পারি, কিন্তু গত কয়েকদিনে যে টানা বর্ষণ ছিল সেই বৃষ্টিপাতের কারণে মানুষ যে জলাবদ্ধতার শিকার হয়েছে সেটি দুর্ভোগ আপনাকে একটু দেখাতে চাই। দেখতে পাচ্ছেন এই এলাকাটিতে যে নদী তীরবর্তী যে পরিবারগুলো বসতি রয়েছে, প্রায় 5 শতাধিক পরিবার রয়েছে। আমি যেখানটায় দেখানোর চেষ্টা করছি সেই এলাকাটিতে এই 5 শতাধিক পরিবার গতকাল থেকে আজকে সকাল পর্যন্ত জলবদ্ধতাই ছিল। তাদের বাসা বাড়িতে পানি ঢুকেছে, আসবাবপত্র নষ্ট হয়েছে এবং একটু
একটু আগে থেকেই যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি না হওয়ার কারণে যে পানি নেমে যাচ্ছে, নামার ফলে তারা বাসাবাড়িতে ঢুকে আসলে সড়ক বাসাবাড়ি পরিষ্কার করছেন। তবে সবচেয়ে বড় ভোগান্তি, পানি ওঠার সময় যতটুকু ভোগান্তি ছিল, পানি নামার পর তার ভোগান্তির চিত্র দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। একদিকে যেমন বাসায় থাকার মতো পরিবেশ নেই, চুলো জ্বালানোর মতো পরিবেশ নেই, ঠিক অপরদিকে হচ্ছে এই কাদা ময়লা আবর্জনা পরিষ্কার করতে তাদের যেন একেবারে খুব করুণ চিত্র আমরা সেটি দেখতে পাচ্ছি। একই সাথে যদি বলতে যাই, অনেকে বাসাবাড়ি ছেড়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়েছে, তারা তাদের বাড়ি থেকে ফিরেছে, সেখানে তাদের ছেলে মেয়ে শিশু সহ যারা রয়েছে তাদের একদিকে যেমন খাবারের সংকট, সেখানে বিশুদ্ধ পানির সংকট আমরা দেখতে পাচ্ছি। সবকিছু মিলিয়ে এমন অবস্থা পুরো জেলা শহরে আমরা দেখতে পেয়েছি। শান্তিনগর, মুসলিমপাড়া সহ যে কয়েকটি এলাকা আছে, সবকটি এলাকা আমরা এমন ভোগান্তি দেখতে পেয়েছি। তবে একটি দুঃসংবাদ হচ্ছে যে এই গত 49 দিনে এই নিয়ে 3 বার খাগড়াছড়ির বেশ কয়েকটি এলাকা টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে এবং একাধিকবার মানুষের দুর্ভোগ মোকাবেলা করেছে। ইশরাত, শাহরিয়ার, ধন্যবাদ আপনাকে। বৃষ্টি হলেই জলাবদ্ধ হয়ে পড়ে ফেনী পৌরসভা, ডুবে যায় সড়ক বাসাবাড়ি। এতে ভোগান্তির শেষ নেই বাসিন্দাদের। এজন্য একের পর এক খাল দখল হয়ে যাওয়াকে দুষছেন তারা, চেয়েছেন স্থায়ী প্রতিকার। ফেনী শহরের সবচেয়ে ব্যস্ততম শহীদুল্লাহ কায়সার সড়ক। দুদিনের বৃষ্টিতে এমন অবস্থা, সড়কে জাল ফেলে কেউ কেউ চেষ্টা করছেন মাছ শিকারের। বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়ে ডাক্তারপাড়া, মাস্টারপাড়া, উকিলপাড়া, পাঠানবাড়ি সহ পৌরসভার 18টি ওয়ার্ডের বিভিন্ন সড়কও। বাসাবাড়ি, দোকানপাটেও ঢুকে যায় পানি। ঘন্টা বৃষ্টি হলে আমাদের কোমর পানি উঠে যায় দোকানের মধ্যে। এখন আমাদের অনেক জিনিস নষ্ট হয়ে গেছে। এখান থেকে একটা ড্রেন, কোনো ড্রেন নাই, এই রাস্তায় সমস্ত ইট বালু আমরা ফেলছি, উঁচু করছি, তারপরও পানি নিষ্কাশনের কোনো পথে নাই। আগে পৌরসভা কর্মীরা আসতো, পানি নিষ্কাশন ব্যবস্থা করতো, এখন কোনো নিষ্কাশন ব্যবস্থা করতেছে না। খালিয়া জাম লাগিয়ে দিয়েছে, মানে পানি নামে না। এই খালিয়ার জামের কারণে পানি বাসা বাড়ি তুলছে। আমি আছি এই মুহূর্তে খাজা আহমেদ লেকের মাঝখানে। এই লেকটি এখন আর লেক নেই, হয়ে গেছে কাঁচামালের আড়ত, যার কারণে ফেনী শহরে বৃষ্টি হওয়া মাত্রই পানিতে তলিয়ে যায়। ফেনী পৌরসভার খাজা আহমেদ লেক, পাগলিছড়া খাল, পিটিয়া খালের উপর গড়ে উঠেছে স্থাপনা। কোথাও পানি প্রবাহ বন্ধ, কোথাও আবার সংকুচিত, রয়েছে নানা অব্যবস্থাপনাও। এতে ভোগান্তিতে পৌরবাসী। মিনি ফ্যাসিলিটির কিছু অদক্ষ পৌরসভার চেয়ারম্যানের কারণে আজকে ফেনী নগরবাসীর পানির নিচে। ভূমিদস্যুরা যেসব জায়গা দখল করেছে, আপনি পাগলিছড়া খালটা হলো 40 ফুট খাল, আপনি দেখবেন পাগলিছড়া খালটা এই সাদিক বিল্ডিং থেকে শুরু হয়েছে আপনার দাউদপুর পর্যন্ত, কোথাও 40 ফুট নাই। পাগলিছড়া খাল, পিটিআই খাল, দমদমা খাল, দেওয়ানগঞ্জ খাল সহ 5টি খাল ছিল। গত 30 বছরে এই খালগুলো এখন অনেকটা, এগুলোর অস্তিত্ব অনেকটা বিলীন হয়ে গেছে। প্রশাসকের নেতৃত্বে এরই মধ্যে জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করেছে ফেনী পৌরসভা। ড্রেন পরিষ্কার হচ্ছে, ময়লা আবর্জনা অপসারণ হচ্ছে। আমাদের প্রায় 220 জন পরিচ্ছন্নতা কর্মী প্রতিনিয়ত কাজ করছে, ময়লা অপসারণ করছে। আর এই কয়েকদিন বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি হয়, খুব হেভি বৃষ্টিপাত হয়। খাল বিল গুলো বা ললেনগুলো পানিতে ভরপুর হয়ে গেছে, যার ফলে পানি নামছে, একটু স্লোলি নামছে। লেকের পাশ দিয়ে যে খালটা আছে, এটাও অনেক জায়গায় ভরাট হয়ে আছে। আমরা এই কার্যক্রমটা পরিচ্ছন্ন করার চিন্তা ভাবনা আছে। ফেনী পৌরসভায় প্রায় 3 লক্ষ মানুষের বসবাস, তারা চান স্থায়ীভাবে ভোগান্তির অবসান। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। নতুন ঘর পাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী তানভীর সিদ্দিকীর পরিবার। কক্সবাজারের মহেশখালীতে এই ঘর নির্মাণ করে দিচ্ছে নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থা। জরাজীর্ণ কুড়ে ঘরে থাকা হতদরিদ্র পরিবারটির কাছে এ যেন কষ্টের মধ্যেও নতুন আশার আলো। শুধু ঘর নয়, তানভীরের নামে হচ্ছে সেতুও। 2013 সালে বসতভিটা থেকে উচ্ছেদের পর মহেশখালীর কালারমারছড়া গ্রামে এই কুড়ে ঘরে থাকে তানভীর সিদ্দিকীর পরিবার। চট্টগ্রামের আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের এই এইচএসসি পরীক্ষার্থী এখন নেই, অথচ তাদের কুড়ে ঘরের বদলে উঠছে নতুন ঘর। নির্মাণ করে দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থা।
শহীদ তানভীর যে মারা গেছে তার পরিবারের এই দুঃখের সময় যাতে আমরা নিজের একটা অংশগ্রহণ করতে পারি, এই অংশগ্রহণের জন্য তার থাকার জন্য একটা সুন্দর ঘর এবং বারান্দা সহ আমরা বানিয়ে দেওয়ার চেষ্টা শুরু করেছি। আশা করি আগামী 10 থেকে 15 দিন আমরা তাদেরকে ঘর বানানো শেষ করে দিব। 50,000 টাকা আমরা আপাতত আমরা ডোনেশন দিচ্ছি। আমরা কলেজের শিক্ষক পরিষদ স্টুডেন্টের সাথে আলাপ করব, ইনশাল্লাহ সামনে আরও আমরা চেষ্টা করব, আমরা এখানে আসব। নতুন ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে মহেশখালী গিয়ে তানভীরের কবর জিয়ারত এবং শ্রদ্ধা নিবেদন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। যারা যারা হামলায় জড়িত ছিল, আমার ভাইদের খুনে জড়িত ছিল, তাদের প্রত্যেকেরই দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আমরা সেই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করব। শিক্ষার্থীদের দাবির মুখে মহেশখালী বদরখালী সংযোগ সেতুর নামকরণ হচ্ছে তানভীরের নামে। বদরখালী যে সেতু, মহেশখালী সংযোগ সেতু, সেই সেতুটাকে ইউনো মহোদয়ের সহ কথা বলে আমরা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি শহীদ তানভীর সেতু করার জন্য। সেটা ছাত্রদের দাবি ছিল, সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিয়েছি। তানভীরের বাবা পান বিক্রেতা, তার 3 সন্তান। তানভীরকে নিয়ে দেখা স্বপ্ন ভেঙে চুরমার। সংসার চালাতে মেজো ছেলের জন্য একটি চাকরির আকুতি তার। আর বাচ্চা যাবে এখন হুজুর তাজিবের আইকেন বর্তমান সরকারের আইকেন আহ্বান জানান আর বাচ্চাওয়ালা কাজ সরি ফাইভান আইকেন বেশি অনুরোধ আমাদের কাছে সহানুভূতি দেওয়ার জন্য আসছে। ওনাদের প্রতি আমাদের কৃত্রিম শ্রদ্ধা ভালোবাসা, ওনাদের সর্ববৃহৎ পাওয়াটা আমাদের জন্য আসলে বিশাল একটা পাওয়া। গত 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় চট্টগ্রামের বহদ্দারহাটে গুলিতে নিহত হন তানভীর। শহীদুল সুমন, যমুনা নিউজ। দেশকে নতুন আলোর দিশা দেখাতে গিয়ে এখন অন্ধকারে টুটুল জিহাদ। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের ছোড়া রাবার বুলেট আঘাত করে তাদের চোখে। গ্রামের দরিদ্র পরিবারগুলো বইতে পারছে না তাদের চিকিৎসার ভার। তাদের ভবিষ্যৎ যাতে অন্ধকারে তলিয়ে না যায়, এজন্য সকলের সহযোগিতা চায় সহপাঠীরাও। সিরাজগঞ্জ সরকারি কলেজের রসায়ন বিভাগের 2022-23 শিক্ষাবর্ষের ছাত্র আমিনুর রহমান টুটুল। তারাস উপজেলার কুসুম্বি গ্রামে বাড়ি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে হারাতে বসেছে চোখ। টুটুল জানায় 16 জুলাই আন্দোলনের মাঝে পুলিশের ছোড়া টিয়ার শেলে ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীদের। দিক বিদিক ছোটাছুটির সময় তার বাম চোখে লাগে গুলি। শরীর ক্ষত বিক্ষত করে আরও 32টি রাবার বুলেট। আমি তো নিজের ব্যক্তিগত কাজে যাই, আমার চোখটা হারায়নি বা চোখে গুলি লাগেনি। আমি দেশের জন্য গেছি। এখন দেশের সরকার বা দেশের মানুষ আমি চাই যে আমাকে সহযোগিতা করুক, তাহলে আমি আমার চোখটা হয়তো ফিরে পাবো। সহপাঠীরা দ্রুত একটি প্রাইভেট হাসপাতালে নেয় টুটুলকে। পরে ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে বাড়িতে ফেরে সে। চিকিৎসকরা জানিয়েছেন দেশে তার চোখের অপারেশন সম্ভব নয়। চিকিৎসার ব্যয় নিয়েও দুশ্চিন্তায় পরিবার। চোখে গুলি লাগছে, আগাগোড়া গা গুলি লাগছে, মাথাত লাগছে, 30-32টা গুলি লাগছে। ওই আন্দোলনে যায় লাগছে, এর চিকিৎসা নাই। গেছিল ওই ঢাকার ডাক্তাররা কাছে যে এটির চিকিৎসা হবে না, বাইরে লওয়া লাগবে। এখানকার ডাক্তাররা বলছে যে এখানে হবে না। তা আমার তো অত পর্যন্ত টাকার কোনো আমার নাই যে আমি তাকে চিকিৎসা করবো। আমার ছেলেকে আমার যাই কিছু আসলে এতদিন ধরে তাকে আমি দেখাচ্ছি। কামারখন্দের হায়দারপুর গ্রামের শিক্ষার্থী জুবায়ের হাসান জিহাদ সরকারি হাজী কোরপালি মেমোরিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থী সে। একই দিন শহরের রেলগেট এলাকায় পুলিশের ছোড়া রাবার বুলেট লাগে জিহাদের বাম চোখে। অপারেশন করার পর থেকে আমি এখন পর্যন্ত এই বা চোখে কিছুই দেখতে পাচ্ছি না। ডাক্তাররা বলছে যে এখন আমরা চেষ্টা করব, যদি এখন এটা আল্লাহর উপর, যদি তোমার চোখের দৃষ্টি আল্লাহ চাই ফিরবে, না হলে ফেরার সম্ভাবনা নেই। সরকারি হাসপাতালে চিকিৎসা হয়েছে, মানে 10-15-20 টাকা দিয়ে দিয়েছিলাম। এইটাই আমার গেছে সরকারি হাসপাতালে, এইটাই গ্রহণ করছে। এখন মানে 2-2.5 লাখ টাকা খরচ হইতে 3টা অপারেশন আছে, তারপরে চোখের লেন্স পাল্টার নাকবো। আন্দোলনে এই দুই শিক্ষার্থীর পাশে থাকা সহপাঠীরাও চায় স্বাভাবিক জীবনে ফিরে আসুক টুটুল জিহাদ। 3টা গুলি ওর চোখে লাগে, চোখে লাগার কারণে, এবং একাধিক গুলি ওর মাথায়ও লাগে, বিভিন্ন জায়গায় লাগে। তো চোখে যে গুলিটা লেগেছে ওই গুলিটা হচ্ছে অনেক মারাত্মকভাবে ঢুকে পড়েছে ভিতরে, যা রেটিনা ভেদ করে চলে গিয়েছে। আমার এই ভাইয়ের জন্য, এই সহযোদ্ধার জন্য যেন আমরা সর্বোচ্চ সহযোগিতা পাই। সাবরিনা লিজা, যমুনা নিউজ। নাটকীয়ভাবে থানা থেকে পালালো কেনিয়ার দুর্ধর্ষ সিরিয়াল কিলার।
যার হত্যাকাণ্ডগুলো ছিল ফিল্মি কায়দার। 2 বছর ধরে হত্যা করেছেন 42 নারীকে কড়া নিরাপত্তা ভেদ করে। কিভাবে লাপাত্তা হলো 33 বছর বয়সী অপরাধী তা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে দেশ জুড়ে। পলাতক আসামিকে ধরতে শুরু হয়েছে ব্যাপক অভিযান। তদন্ত চলছে খোদ পুলিশ বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও। ঘটনাটি জুলাই মাসের নাইরোবির এক ময়লার ভাগাড় থেকে পাওয়া 9 নারীর ছিন্ন ভিন্ন মরদেহ কাঁপিয়ে তোলে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়াকে। গোটা দেশ জুড়ে তৈরি হয় চাঞ্চল্য। আটক করা হয় 33 বছর বয়সী অভিযুক্ত কলিন্স জোমাইসি খালুসাকে, যিনি একই কায়দায় 2 বছর ধরে হত্যা করেন 42 নারীকে। পরবর্তীতে যার দায় স্বীকার করেন তিনি। কিন্তু ভয়ঙ্কর এই খুনিকে 1 মাসের বেশি হেফাজতে রাখতে পারল না কেনিয়া পুলিশ। হাজতের ছাদে থাকা কাঁটাতারের বেড়া কেটে পালিয়েছে তিনি সহ 13 বন্দী। মঙ্গলবার সকালে নাইরোবির একটি পুলিশ স্টেশনে হয় এই ঘটনা। আটকের পর থেকেই যেখানে রাখা হয়েছিল খালুসাকে। এই ঘটনার পর তোপের মুখে পড়েছে পুলিশ প্রশাসন। অভিযোগ উঠেছে থানার ভেতরের কেউই পালাতে সাহায্য করেছে খালুসাকে। সকালে গিগিরি পুলিশ স্টেশনে বন্দীদের পালানোর একটি ঘটনা হয়। 13 বন্দী থানা থেকে পালিয়ে যায়, যেখানে সিরিয়াল কিলিং এর দায়ে অভিযুক্ত আসামিও পালিয়ে যান। থানার ভেতরের কেউই তাদের পালাতে সাহায্য করেছে, এমনটাই প্রাথমিক তদন্ত বলছে। বন্দীদের পালাতে সহায়তার অভিযোগে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে থানার 8 কর্মকর্তার বিরুদ্ধে। চলছে তদন্ত, সেই সাথে খালুসাকে ধরতে চলছে ব্যাপক তৎপরতা। এর আগেও মানবাধিকার লঙ্ঘনের দায়ে একাধিকবার অভিযুক্ত হয়েছে কেনিয়ার পুলিশ। দেশটিতে চলমান সরকার বিরোধী বিক্ষোভে হতাহতের ঘটনাতেও বাহিনীটির বিরুদ্ধে চলছে তদন্ত। অনিক রহমান, যমুনা নিউজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির জরুরি বোর্ড সভা আজ বেলা 11টায়। সভাটি হবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে। উপস্থিত হতে বলা হয়েছে সব পরিচালককে। নতুন সভাপতি নিয়োগের ব্যাপারেও আসবে বড় সিদ্ধান্ত। সরকার পরিবর্তনের পর এটি হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম বোর্ড সভা। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সভা বসার জন্য কমপক্ষে 9 পরিচালকের উপস্থিতি আবশ্যক। এছাড়া বোর্ড সভা ডাকার এখতিয়ার মূলত সভাপতিরই। তবে চলমান পরিস্থিতিতে বিসিবির কোনো কার্যক্রমে নেই সভাপতি নাজমুল হাসান পাপন। গুঞ্জন রয়েছে নতুন একজন সভাপতি নিয়োগের ব্যাপারেও। এসব দিক বিবেচনায় বড় সিদ্ধান্ত আসতে পারে আজ। নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর আসতে পারে নতুন সভাপতিও। 5 আগস্ট সরকার পদত্যাগের পর থেকে অস্থির সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সভাপতি নাজমুল হাসান পাপন সহ অন্যান্য বোর্ড পরিচালকরা রয়েছেন আড়ালে। অবশেষে বাংলাদেশ থেকে সরে গেল নারী টি-20 বিশ্বকাপের আসর। দেশের রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত আইসিসির। তবে টুর্নামেন্ট সরিয়ে নিলেও আয়োজক সত্ত্ব থাকছে বিসিবির কাছেই। মেগা এই টুর্নামেন্টটি আয়োজন করবে সংযুক্ত আরব আমিরাত। নবম টি-20 বিশ্বকাপের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই ও শারজাতে। আগামী 3 অক্টোবর থেকেই মাঠে গড়াবে এবারের আসর। গণ অভ্যুত্থানের কারণে বাংলাদেশ অস্থির হয়ে ওঠায় টুর্নামেন্টটি সরিয়ে নেয়ার তোড়জোড় শুরু করেছিল আইসিসি। তবে 20 আগস্ট পর্যন্ত সময় চেয়েছিল বিসিবি। সেই ডেডলাইন শেষ হওয়ার দিনে সভায় বসে বিশ্বকাপ সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি। এর আগ পর্যন্ত বিসিবি থেকে বাংলাদেশি টি-20 বিশ্বকাপ আয়োজনের আশ্বাস দেওয়া হচ্ছিল, কিন্তু ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশগুলো অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল বাংলাদেশে। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।